নমস্কার, আমি তরুণ ঘোষ। গত 6 তারিখে আমি আমার ভিডিওতে একটা কথা বলেছিলাম যে আমি শুনেছি আমাদের এনএসএ অজিত দোভাল আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। তারপর থেকে দেখাটা হয়েছিল, তারপর থেকে আমি খবরটার পেছনে ছুটে বেড়াচ্ছিলাম। 6 তারিখ গেছে, 7 তারিখ গেছে, 8 তারিখ গেছে, 9 তারিখ গেছে, 10 তারিখ গেছে, আমি ট্রাই করে গেছি, আমি থেমে থাকিনি। আপনারা হাজার রকম আমাকে অভিমান করে কথা লিখেছেন, অভিমান জানিয়েছেন যে অন্য লোকেরা সব কারেন্ট খবর দেয়, আপনি তো কোনো খবরই আজকাল দেন না, তা সব আপনার চ্যানেল ছেড়ে চলে যাবে। মানে কি করা যাবে, আমি তো আর মিথ্যে খবর দিতে পারবো না। তো যখন খবর হবে তখন পাওয়া যাবে। তো খেজুরে থাক, সে আলাপ করতে গেলে অনেক বড় আলাপ হবে। ব্যাপার হচ্ছে 7 তারিখে অজিত দোভাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। বিমস্টেকে ইউনূসের সঙ্গে কি কথাবার্তা তার হয়েছে বাংলাদেশ নিয়ে, সে সম্পর্কে একটা ব্রিফ করতে গেছিলেন তাকে। এটা ছিল যাওয়ার উদ্দেশ্য। এইবারে কথাবার্তা যখন চলে, সেই সময়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রশ্ন করেন যে দেশের অবস্থা তো খুব খারাপ, আপনারা কি ভাবছেন? অজিত দোভাল বলেন যে আমাদের সামনে এখন একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে আপনার দেশের ওপরে আক্রমণ করা। এছাড়া অন্য কোনো রাস্তা আর খোলা নেই, কারণ এরা কোনো কিছুতেই শুনবে না, কোনো কিছুই মানবে না, এরা আইন কানুন সমস্ত কিছুর বাইরে। তখন প্রধানমন্ত্রী বলেন যে আমি যতটুকু শুনছি ততটুকু বলছি, আমি লাইন বাই লাইন, কিছু ছেড়ে যেতে পারে, কিছু যোগ হতে পারে, মানে কথার ভিত্তিতে হয়। তখন প্রধানমন্ত্রী বলেন যে দেখুন, এই ধরনের আক্রমণের পক্ষপাতী আমি নই। যদি রক্তই ঝরানোর হতো তাহলে কিন্তু 5 আগস্ট কি 4 আগস্ট আমি কিন্তু রক্ত ঝরাতে পারতাম। আমার দেশের বুকে যাতে রক্ত না ঝরে তার জন্যই কিন্তু আমি 5 তারিখে আমি এখানে চলে এসেছিলাম। আমি কখনো চাইব না যে আমার দেশের মানুষের রক্ত ঝরুক। তখন অজিত দোভাল বলেন তাহলে বিকল্প পথ কি আছে আপনিই বলুন। একটা বিকল্প পথ তো বলতে হবে। খাদ্য সামগ্রী তো আমরা ইচ্ছে করলে আমরা না দিতেই পারি, পণ্য পাঠানো বন্ধ করে দিলাম, কিন্তু তাতে সমস্যা তো মিটবে না। আপনার দেশের লোক তো না খেতে পেয়ে মরবে, সেটা কি আপনি মানবেন? উনি বলেন না, সেটা মানা যাবে না। ইলেকট্রিসিটি বন্ধ করে দিলে যে কটা কলকারখানা আছে সেগুলো বন্ধ হয়ে যাবে, না খেতে পেয়ে শ্রমিকরা মরে যাবে, সেটাও মানতে পারবেন না। তাহলে পথটা কি খোলা রইল? তখন উনি বলেন দেখুন, আমি 16 বছর ওই দেশটাকে চালিয়েছি। আমার দেশটা হচ্ছে অনেক ছোট দেশ, আপনাদের অনেক বড় দেশ, আপনাদের বহু দেশের সঙ্গে বহু চুক্তি সমস্ত কিছু হয়। এখন এই চুক্তি অনেক কিছু আপনাদের মনেও থাকে, অনেক কিছু চুক্তি আপনাদের মনে থাকে না। এরকম কিছু চুক্তি আছে যে চুক্তিগুলো আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু আমি ভুলিনি। অজিত দোভাল বললেন কি চুক্তি? বলেন দেখুন, আমাদের 3টে বড় চুক্তি ভারতের সঙ্গে বাংলাদেশের হয়েছিল। বাংলাদেশকে এই সুবিধা দিয়েছিলেন আপনাদের প্রধানমন্ত্রী আমার অনুরোধে। তাদের একটা ছিল ট্রান্সশিপমেন্ট, এই যেটা এখন বন্ধ করা হলো, এটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট। আমাদের ওখান থেকে আগে যখন আমরা কাপড় জামা পাঠাতাম বিদেশে, তখন যে রাস্তা দিয়ে আমরা পাঠাতাম
তাতে আমাদের মানে ট্রান্সশিপমেন্টের আগে, এগ্রিমেন্টের আগে আমাদের 3 গুণ পয়সা খরচা হতো। আর যখন এই চুক্তিটা হলো 2020 সালের জুন মাসে, তখন আমাদের খরচাটা 1/3 হয়ে গেল। এরকম আরো চুক্তি আছে। তিনি 3টে চুক্তির কথা বলেন। তিনি বলেন যে একটা একটা করে আপনারা শুধু সম্পাদন করুন, তাহলে ইউনূসের ঘাম ছুটে যাবে, দেশের মানুষ ইউনূসকে পাগলা করে দেবে। তখন অজিত দোভাল বলেন ঠিক আছে, আমরা তো এটা করতে পারি, কি চুক্তি আছে দেখতে হবে আমাকে, কি চুক্তি আছে না আছে আপনি তো বললেন, আমি তো জানি না এইগুলোর ব্যাপারে, এগুলো নিশ্চয়ই বাণিজ্য মন্ত্রক নিশ্চয়ই জানে, আমার কথা বলতে হবে। কিন্তু এইগুলো করতে গেলে আপনার তো ফেরা দেরি হয়ে যাবে। তখন উনি বলছেন দেখুন, রক্তপাতহীন যদি আমাকে বাংলাদেশে ঢুকতে হয়, তাহলে বিকল্প এই ব্যবস্থার মধ্যেই ঢুকতে হবে, না হলে পরে প্রচুর রক্ত চলবে। আমি সেই রক্তপাত আমি চাই না। আমার দেশের মানুষের রক্ত আবার বাংলার মাটিতে পড়বে 71 সালের পর, আমি সেটা চাই না। আমার বাবাও কোনোদিন চাইতেন না, আমিও চাই না। তাতে যদি আমার না ফেরা হয় তাও ঠিক, কিন্তু আমি জানি এইগুলো যদি আপনারা করেন তাহলে পরে ইউনূসের ঘাম ছুটে যাবে, মানুষ রাস্তায় নেমে পড়বে, এখন ইউনূসকে পাগলা করে দেবে। এখন আমি যে খবরটা পেলাম সেটা হচ্ছে ট্রান্সশিপমেন্টের, যেটা অলরেডি কার্যকর হয়ে গেছে। বাকি যে দুটো চুক্তির কথা বলা হয়েছে, উনি যেগুলো বলেছেন, সেই চুক্তি কিন্তু আমাকে বলা হয়নি, আমি জানিও না। পরবর্তীকালে আরো এরকম 2খানা চুক্তি আছে, যে চুক্তিগুলো শুধু হাসিনা সরকারকেই ভারতবর্ষ দিয়ে রেখে দিয়েছিল। তার মধ্যে একটা সাল জানতে পেরেছে 2018-তে, আর একটা হচ্ছে 2021-এ। আর যে চুক্তিটা এখন বলবৎ করা হলো, এই যে ট্রান্সশিপমেন্ট, সেটা হয়েছিল 2020 সালে। 18, 20, 21 3টে চুক্তি হয়েছিল, আরো অনেক চুক্তি হয়েছে। কিন্তু এই 3টে চুক্তিতে মানে বাংলাদেশ ক্রিপলড হয়ে যাবে, অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ক্রিপলড হয়ে যাবে। মানে একটা রাস্তা খুলতে গেলে দেখা যাবে আর একটা টিকি কেটে দেবে ইন্ডিয়া, হলে হবে কি আবার সেখানে একটা ক্রিপলড হয়ে গেল। মানে করতে করতে এক সময় ইউনূস হাল ছেড়ে দেবে। এটা হচ্ছে ওনার বক্তব্য। তার জন্য ওনার যদি ফিরতে দেরিও হয় তাতেও উনি রাজি, কিন্তু কোনো আক্রমণের পথে উনি যাওয়ার ব্যাপারে ওনার কোনো সায় নেই। উনি 7 তারিখে এই মিটিংটা হয়েছে, 8 তারিখে সকালবেলা এসে ফাইলপত্র ঘাটা হয়েছে, ঘেটে দেখা হয়েছে, হ্যাঁ 8 তারিখ থেকেই চুক্তি বাতিলের একটা চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে, যাও তোমাদের ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্ট খালাস হয়ে গেল। অর্থাৎ 16 বছর ধরে দেশটা চালিয়ে শেখ হাসিনা যেভাবে ভারতবর্ষকে দিয়ে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, থাকলে হয়তো আরো উন্নতি, 1 বছরের মধ্যে আরো উন্নতি হয়ে যেত। যেটা 2021 সালে হয়েছিল, যে চুক্তিটা শুনেছি, আমি জানি না, আমায় বলা হয়নি। তাই তিনি বাংলাদেশটাকে হাতের মুঠোর মধ্যে চিনতেন, মতো চিনতেন। ফলে তার কাছে বাংলাদেশ সম্পর্কে এত পরিষ্কার নলেজ, এত পরিষ্কার তার জ্ঞান এবং এত ভালো স্মৃতিশক্তি আছে যে উনি ডেট ওয়াইজ বলে দিতে পারেন, আমি এই দিনে এই দেশের সঙ্গে এই চুক্তি করেছিলাম, ভারতবর্ষের সঙ্গে এই 3টে চুক্তি এই ডেটে করা হয়েছিল। এই 3টে চুক্তি যদি আপনি চুক্তিগুলো আপনি করে দেন, বাতিল করে দেন, তাহলে বাংলাদেশ ক্রিপলড হয়ে যাবে। এবার যখন আমি গিয়ে ওখানে বসলাম, তখন আবার চুক্তিগুলো আবার রিভাইভ করবে, তাই তো কোনো অসুবিধা নেই।
তখন 8 তারিখ থেকে এই চুক্তিটা বাতিল করা হলো। এইটা হলো পেছনের আসল গল্প। এবার আপনারা যে আমাকে যে বিরক্ত করে মানেন যে আপনি কোনো খবর দেন না, আপনি সমস্ত খবর চেপে যাচ্ছেন, অন্যান্য চ্যানেল খবর দিচ্ছে। অন্যান্য চ্যানেল কি খবর দিচ্ছে আমি জানি না, আমি দেখিও না, কারণ ওতে প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে। আমি খবরের চ্যানেল এবং কাগজপত্র, পত্রিকা এই সমস্ত দেখি এবং নেট ঘাঁটি। এর মধ্যেই আমার কর্মক্ষেত্র সীমাবদ্ধ, কারণ আমি তো বাড়িতেই থাকি আর যাই একটুখানি পড়াতে, এছাড়া তো আর কিছু না। তো এইখান থেকে যা যা পাই আমি সেইগুলো আপনাদেরকে বলি। এর বাইরে কোনো খবর আমার কাছে থাকে না। যদি থাকতো তাহলে যতদিন ছিল ততদিন আমি বলেছি, কিন্তু খবর না থাকলে আমি বানিয়ে খবর আমি করি না। ওই যারা এমনি আমাকে তো গুজববাজ বলে, আমি করি না তাতেও গুজববাজ, আমি চীনের খবর করলে তাতেও বলবে গুজববাজ। তো যাই হোক, একটা ট্যাগ মেরে দিয়েছে, সেটাকে কি করা যাবে। এখন তাদের ইচ্ছা। দর্শকরা হলো গিয়ে ভগবান, দর্শকরা যা বলবে তাদের বলার অধিকার রয়েছে, আমাদের মাথা পেতে নিতে হবে, আমরা মাথা পেতে নিই। যখন বাংলাদেশে যখন স্থিতাবস্থা ফিরে আসবে, প্রধানমন্ত্রী ফিরে যাবেন, তখন আমি আবার অন্য খবর করব। এখন বাংলাদেশে তার ফেরার সময়টা হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আমার সিক্স সেন্স খুব কাজ করে, আমি বুঝতে পারছি খুব শিগগির ফিরবেন। তখন তো বাংলাদেশ প্রসঙ্গ তো আমার তো আর প্রাসঙ্গিক থাকবে না। তাহলে কি হবে? তাহলে পরে আমাকে অন্য দর্শক ধরতে হবে। তাই আমি সকালবেলা 10টায় একটা আর দুপুরবেলা 1টায় একটা, এই দুটো বিভিন্ন দেশের খবর আমি এখন থেকে করতে শুরু করে দিয়েছি, যাতে অন্যান্য খবরগুলো আমার দেশের লোকেরা পায় এবং তাদের একটা সাবস্ক্রিপশন, একটা বন্ডিং তৈরি হয়। এটা হলো আমার উদ্দেশ্য। সুতরাং বাংলাদেশ থেকে কেন ধীরে ধীরে সরে আসছি এবং কেন অন্য জায়গায় যাচ্ছি, এটা হলো তার ব্যাখ্যা। খুব শিগগির বাংলাদেশের, আমি আর বেশি বলবো না, খুব শিগগির বাংলাদেশের সমস্যা মিটে যাবে। ইউনূস চার অবস্থা খুব খারাপ হবে, ইউনূস চার রাস্তায় পড়ে মারধর খাবে। তো এখন আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আপনাদের প্রধানমন্ত্রী বলছে দেরি হলেও অসুবিধে নেই, এই পথটাই নিতে হবে। তাহলে ভারতবর্ষ তাকে তো সেটা মানতে হবে। তিনি তো লেজিটিমেট প্রধানমন্ত্রী না, আইনগত বৈধভাবে তিনি এখনো প্রধানমন্ত্রী। ভারতবর্ষ তাকে সেই মর্যাদা দেয়। তাহলে তার অনুমতি সাপেক্ষে তার দেশ আক্রমণ করা, সেটা হচ্ছে আইন বিরুদ্ধ। যদি তিনি পরবর্তীকালে কোনো রকমভাবে কোর্টে চলে যায়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যদি চলে যান, তাহলে কিন্তু ভারতবর্ষ বিপদে পড়ে যাবে, তাই কি না? ফলে আপাতত যা ঘটছে আমি আপনাদের বললাম, যখন যখন যা হবে আমি আপনাদের খবর দেবো। আপনারা উতলা হবেন না, যথা সময়ে যথা কাজ হবে এবং খবর আমার কাছে এলে আমি আপনাদের নিশ্চিতভাবে দেব। কিন্তু কোনো বাজে খবর আপনাদের দেবো না। ওই এর থেকে ওর থেকে শুনলাম উড়ো খবর আপনাদের আমি দেবো না। তার থেকে খবর করবো না, অন্য খবর করবো।